নমস্কার। আমরা আবার এসে গেছি আজকে রয়্যাল এডুকেশনাল সোসাইটিতে। সকলকে স্বাগত জানাই। গতদিন আমরা অষ্টম শ্রেণীর ইতিহাস নিয়ে আলোচনা করেছিলাম, সপ্তম অধ্যায় নিয়ে। যারা এপিসোডটা মিস করে গেছেন তারা এই রয়্যাল এডুকেশনাল সোসাইটি ইউটিউবে লিখে সার্চ করলেই পেয়ে যাবেন, সংক্ষেপে RES। যদি নাও পাও তাহলে @RES একটা হাইফেন দিয়ে M1I লিখে সার্চ করলেই পেয়ে যাবেন। তো আজকে এপিসোডটা একটু অন্যরকম, তার কারণ আজকে আমরা বাংলা সাহিত্য নিয়ে আলোচনা করব। বাংলা সাহিত্যের আজকে একটা কবিতা, স্বাধীনতা। সেই স্বাধীনতা প্রসঙ্গে আমরা আজকে একটু আলোচনা করব। আগেই বলি যে সাহিত্য অনেকটা ইতিহাসের মতোই বুঝবার জিনিস এবং নিজের ভাষায় লিখবার জিনিস। সাহিত্যও একই জিনিস, মুখস্থ করে সাহিত্য হয় না। সাহিত্যটা নিজের ভাব এবং চিন্তা ভাবনার বিকাশ ঘটানোর একটা জায়গা। তো স্বাধীনতা কবিতাটা খুব সুন্দর একটি কবিতা। এই কবিতাটা লিখেছেন ল্যাংস্টন হিউজ, একজন আমেরিকান লেখক, কবি, এবং এটার বাংলা অনুবাদ করেছেন আমাদের শক্তি চট্টোপাধ্যায় এবং মুকুল গুহ। শক্তি চট্টোপাধ্যায়ের নাম আমরা সকলেই জানি, আর মুকুল গুহ নাম হয়তো আমরা অনেকে জানি না, কিন্তু উনি খুব গুণী একজন মানুষ ছিলেন। উনি একাধারে অনুবাদক, লেখক, কবি। তো এনারা দুজন মিলে এটা তর্জমা করেছেন আর কি, অনুবাদ করেছেন কবিতাটা। তো কবিতাটাতে ঢোকবার আগে আমরা একটু জেনে নেব স্বাধীনতার অর্থ কী। দেখুন, স্বাধীনতার অর্থ মুখস্থ করে স্বাধীনতার অর্থ বোঝা যায় না। স্বাধীনতাটা ভেতর থেকে আসে। স্বাধীনতার অর্থ কী? স্বাধীনতার অর্থ হচ্ছে কারুর হস্তক্ষেপ ছাড়া স্বাধীনভাবে, মুক্তভাবে কাজ করাকে স্বাধীনতা বলা হয়। তো স্বাধীনতা দুরকম হতে পারে, একটা ব্যক্তি স্বাধীনতা, একটা রাষ্ট্রীয় স্বাধীনতা। রাষ্ট্রের স্বাধীনতা হচ্ছে রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা। এর জন্য রাষ্ট্রের স্বাধীনতা সংগ্রাম হয়। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের কথা সকলেই জানে, এবং এছাড়াও রাশিয়ার স্বাধীনতা সংগ্রাম, টার্কির স্বাধীনতা সংগ্রাম মুস্তাফা কামাল আতাতুর্কের নেতৃত্বে, ওয়াশিংটনের নেতৃত্বে আমেরিকার স্বাধীনতা সংগ্রাম, রাশিয়া লেনিনের নেতৃত্বে, কিউবা ফিডেল কাস্ট্রো, আমরা অনেকেই জানি। এরকম সারা পৃথিবীতে ছড়িয়ে আছে ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে, যেমন চেকোস্লোভাকিয়ার মার্শাল টিটো। তো যাই হোক, আমাদের জানা দরকার স্বাধীনতা প্রসঙ্গ। তো এই আর একটা জিনিস ইম্পর্টেন্ট, যে স্বাধীনতা মানেই কিন্তু উচ্ছৃঙ্খলতা নয় বা নিয়ন্ত্রণাধীন নয়। স্বাধীনতা অবশ্যই ভোগ করা উচিত, তার মধ্যে নিয়ন্ত্রণ থাকবে। তার মানে স্বাধীনতার মাপকাঠিটা অবশ্যই নিয়ন্ত্রণের ওপর নির্ভর করে। নিয়ন্ত্রণ রেখে স্বাধীনতাকে ভোগ করা উচিত বা স্বাধীনভাবে কার্য করা উচিত। সেই জন্য দেশে কোনো স্বাধীন রাষ্ট্রের সংবিধান রচনা হয়, যে মানুষের কী করা উচিত, কী করা উচিত না, ইত্যাদি। তো আমার অ্যাকচুয়ালি বেসিক্যালি যেটা মনে হয়, যে মানব জীবনে পরিমিতি বোধের খুব দরকার। এই পরিমিতি বোধ মানুষকে এগিয়ে চলার পথে খুব সহায়তা করে। তো আমি কতটা আজকে স্বাধীন বা আমি কতটা স্বাধীন হতে পেরেছি, সেটা ডিপেন্ড করবে আমার নিজের প্রতি, প্রথম কথা নিয়ন্ত্রণ, এবং দ্বিতীয় কথা হচ্ছে আমার পরিমিতি বোধের উপর। আমার পরিমিতি বোধ যেরকম থাকবে, সেরকম আমি আমার স্বাধীনতা ভোগ করব এবং আমি স্বাধীনভাবে নিজের কার্যক্রমটাকে চালাতে পারবো। এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো স্বাধীনতার অর্থ বিরাট। স্বাধীনতার অর্থ যদি আজকে আমরা বলতে চাই, তাহলে অন্য আর একটা পুরো এপিসোড লেগে যাবে, যে হোয়াট ইজ ফ্রিডম। আবার এটাও একটা ইম্পর্টেন্ট জিনিস, স্বাধীনতা কেউ কাউকে দেয় না, স্বাধীনতা ছিনিয়ে নিতে হয়। আজকে বিভিন্ন লোকে স্বাধীনতার জন্য অনেক কিছু, বড় বড় মনীষীরা, যেমন জর্জ ওয়াশিংটন স্বাধীনতার জন্য
পুরো দেশটাকে একত্রিত করেছিলেন, ইউনাইটেড। মুস্তাফা কামাল আতাতুর্ক বলছেন যে স্বাধীনতা সবার আগে, পরিবারেরও আগে হচ্ছে দেশ, দেশের স্বাধীনতা। তাই এমন একটা দেশে তুমি ঘুম থেকে মানে উঠে জাগো যেখানে তুমি সূর্যটা দেখবে সেখানে স্বাধীন দেশের সূর্য, এরকম একটা বিষয় আর কি। হয়তো আমি ঠিকমতো বলতে পারছি না জিনিসটা, বাট এরকমই বলছেন আর কি, যে নতুন দেশের সূর্য, স্বাধীনতার সূর্য আর কি যেটাকে বলে। তো তুমি স্বাধীনতার জন্য, দেশ মাতৃকার জন্য প্রাণ বিসর্জন করো, যাতে একটা শিশু স্বাধীন দেশে জন্মগ্রহণ করতে পারে। স্বাধীনতা এমনই জিনিস, স্বাধীনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস। এবং স্বাধীনতা সংগ্রাম বা স্বাধীনতার কথা বললে প্রথম যে নামটা মনে আসে সেটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস। আমরা অষ্টম শ্রেণীর বাংলায় জেলখানা চিঠি অবশ্যই আলোচনা করব এর পরের এপিসোডে। আপনারা সবাই থাকবেন আমার সাথে, এবং যতটা সম্ভব পারবো সুভাষ বোস সম্পর্কে আলোচনা করা, অনেকটা পড়াশোনা করার দরকার পড়বে, এবং যতটুকু সম্ভব পারবো ওনার সম্পর্কে বলার চেষ্টা করব। সেটা বলার মানে সত্যি বলতে কি মানে বামুন হয়ে চাঁদে হাত দেওয়ার মতো অবস্থা আর কি। মানে ঈশ্বরকে ধরা আর সুভাষ বোসকে ধরা একই জিনিস আমার কাছে অন্তত। তো যাই হোক, আমার কথা হচ্ছে যে আজকে আমরা যে বিষয়টা পড়বো, আজকে একটু কবি পরিচিতিটা আগে আমাদের দেখে নেওয়া যেতে পারে। বিংশ শতকের 20 দশকে মার্কিন যুক্তরাষ্ট্রের হার্লেম রেনেসাঁসের অন্যতম নেতা হিসেবে সমধিক পরিচিত ছিলেন এই ল্যাংস্টন হিউজ। তিনি একাধারে কবি, ঔপন্যাসিক, নাট্যকার, সমাজকর্মী ছিলেন। তার প্রথম কাব্যগ্রন্থ দ্য ওয়েভি ব্লুজ, তার রচিত অন্যান্য বই মেলবোর্ন, জেরিকো, জিম ক্রো প্রভৃতি। কাব্য স্রষ্টা হিসেবে তিনি বহু পুরস্কারে সম্মানিত হয়েছেন। বোঝাই যাচ্ছেন যে তিনি আমেরিকার হার্লেম যে রেনেসাঁস, তিনি একজন রেনেসাঁসের কবি। স্বাধীনতার কথা তো তিনি অবশ্যই বলবেন, এবং মানব মুক্তির কথাও তিনি অবশ্যই বলবেন। দেখি তার কবিতাতে আজকে আমরা কি লেখা আছে, এবং সেটা নিয়ে আজকে একটু চর্চা হবে। কবিতাটা প্রত্যেকে দেখতে পাবে, এই হচ্ছে কবিতা, ঠিক আছে? তো চলুন। স্বাধীনতা, ল্যাংস্টন হিউজ। স্বাধীনতা কোনোদিন আসবে না, আজ নয়, কোনোদিনই নয়, ভয় অথবা সমঝোতার মধ্যে। তার কারণ আমাদেরও তো অন্য সকলের মতো অধিকার রয়েছে দু পায়ে উপর দাঁড়িয়ে থাকার, দু কাঠা জমির মালিকানা। শুনে শুনে কান পচে গেল। ইনভাইটেড কমার মধ্যে সবই হবে কাল একটা নতুন দিন। ইনভাইটেড কমা ক্লোজ। মৃত্যুর পরে তো আমার আর কোনো স্বাধীনতার প্রয়োজন হবে না। আগামীকালের রুটি দিয়ে কি আজ বাঁচা যায়? স্বাধীনতা একটি শক্তিশালী বীজ প্রবাহ, বাঁচার জন্য, একটা বড় প্রয়োজনের জন্য। আমিও তো সেখানেই বাস করি, তুমি যেখানে। তাই স্বাধীনতা আমার প্রয়োজন, তোমার যেমন। এই কবিতাটা বেশিরভাগটাই কমা দিয়ে দিই, তাই কমার জায়গাগুলো আমাদের একটু থামতে হবে, থেমে কমার যে পোর্শনটুকু দিয়েছে সেই লাইনগুলো একটু বুঝতে হবে, তাহলেই আমরা বিষয়টা ধরতে পারবো। সরি। স্বাধীনতা, ল্যাংস্টন হিউজ। স্বাধীনতা কোনোদিনই আসবে না, না। তার মানে স্বাধীনতা যেভাবে এসছে বা স্বাধীনতা যেভাবে আনা হয়েছে, তাতে কবি বা লেখক কোনোভাবেই সন্তুষ্ট হতে পারছেন না, প্লিজড হতে পারছেন না। তাই বলছে স্বাধীনতা কোনোদিনই আসবে না, না আজ নয়, কোনোদিনই নয়, ভয় অথবা সমঝোতা। তার মানে স্বাধীনতা কোনোদিনই আসবে না, আজ নয়, কোনোদিনই নয়, ভয় অথবা সমঝোতার মধ্যে। ভয় অথবা সমঝোতা, এর মধ্যে দিয়ে স্বাধীনতা আসা অসম্ভব। কারণ আমি একটু আগেই যেটা বললাম, যে বড় বড় স্বাধীনতা সংগ্রামী, বিপ্লবী রাষ্ট্রনায়ক যারা ছিলেন, অসম্ভব সম্মানের জায়গায় যাদের অবস্থান আজকে, সেই মানুষগুলো বলে গেছেন স্বাধীনতা ভয় সমঝোতা দিয়ে নয়, স্বাধীনতা অবশ্যই ছিনিয়ে নিতে হয়, লড়াই করে কেড়ে নিতে হয়। তবেই আমরা বলতে পারি আমরা স্বাধীন হতে পেরেছি, আমরা স্বাধীন, আজকে আমরা স্বাধীন, মুক্ত আজকে আমরা। এবং সেটা ছিনিয়ে নিতে হয়। স্বাধীনতা দান করা যায় না, এটা খুব ভেরি স্ট্রং ওয়ার্ড।
ভেরি স্ট্রং ওয়ার্ড, যে স্বাধীনতা দান করা যায় না, দয়া দাক্ষিণ্যের ফসল স্বাধীনতা, এটা হতে পারে না। মানে দয়া পরবশ তোমাকে আমি স্বাধীন করলাম, সে হয়তো খুশি হলো, কিন্তু পরে তার ভেতরে বাজবে যে আমি করুণার পাত্র হয়ে গেলাম। স্বাধীনতা তো পেলাম, কিন্তু স্বাধীনতা যে আমি ডিজার্ভ করি, স্বাধীনতাটা সেটা আমি কেড়ে নিতে পারলাম না, তা আমাকে দয়া পরবশ দান করা হলো ভয় বা সমঝোতার মধ্যে দিয়ে। সমঝোতা মানে এখানে চুক্তি বলা যেতে পারে সমঝোতার অর্থ, বা আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে দিয়ে। যেমন আমাদের দেশে স্বাধীনতা কীভাবে এসছে সেটা আমরা খুব ভালো মতো জানি। এত বিপ্লবী, এত মানুষ স্বাধীনতার জন্য, এত বিপ্লবীরা দেশের জন্য লড়াই করলো, রক্তক্ষয়ী সংগ্রাম করলো, দেশের জন্য প্রাণ বলিদান করলো। 18-19 বছরের সব বাচ্চা বাচ্চা ছেলেরা ফাঁসির দড়িতে হাসতে হাসতে প্রাণ দিল। তারপরেও আমাদের দেশের স্বাধীনতাটা যেভাবে এলো সেটা হয়তো কাম্য ছিল না। এই গণহত্যা, নারী নির্যাতন এবং এত কষ্ট, দুঃখ, যন্ত্রণার মধ্যে দিয়ে দেশ ভাগ হলো, তারপর আমাদের দেশের স্বাধীনতা এলো, এই স্বাধীনতাটা কাম্য ছিল না। তাই কবি এখানে বারবার বলার চেষ্টা করছেন যে ভয় এবং সমঝোতা। আমেরিকান লেখক লিখেছেন, তিনি অন্য একটা পারপাসে লিখেছেন, কিন্তু শক্তি চট্টোপাধ্যায় যেটা, মুকুল গুহ, এটা যে মানে এনারা যেটা বলতে চেয়েছেন যে আমাদের দেশে মানে চিন্তা ভাবনার সাথে এটা খুব মিলে যাচ্ছে, খুবই মিলে যাচ্ছে, যে যেভাবে স্বাধীনতাটা এলো সেটা কাম্য ছিল না। তার কারণ আমাদের তো অন্য সকলের মতো অধিকার রয়েছে দু পায়ের ওপর দাঁড়িয়ে থাকার, দু কাঠা জমির মালিকানা। আমরা যারা আজকে স্বাধীন হয়েছি তারা কি সত্যি স্বাধীন হতে পেরেছি? এই দেখুন, এই প্রশ্নটা খুব বিতর্কিত যে সত্যি স্বাধীনতা এসছে নাকি ইত্যাদি। কিন্তু ঘটনা হচ্ছে স্বাধীনতাটা যেভাবে এসছে সেটা জনগণের কাছে কাম্য ছিল না। এটা ধ্রুব বাস্তব কথা, বা এটা ধ্রুব সত্য কথা, এর উপর কোনো সত্য হতে পারে না। যেভাবে গণহত্যা এবং মারামারি, কাটাকাটি, নারী নির্যাতনের মধ্যে দিয়ে স্বাধীনতা আজকে এসছে, পাঞ্জাব বা বাংলা যেভাবে যে যন্ত্রণাটা ভোগ করেছে, এই স্বাধীনতাটা ঠিক কাম্য ছিল না। তারপরে 46-এর দাঙ্গা, নোয়াখালীর গণহত্যা, নারী নির্যাতন, তারপরে উদ্বাস্তুরা, ওখানকার যারা মানুষজন পূর্ববঙ্গের, তারা এদেশে চলে এলো এবং একটা খুব কঠিন পরিস্থিতি বললেও কম বলা হয়, কঠিনতম পরিস্থিতির সৃষ্টি হলো। এইভাবে স্বাধীনতাটা হয়তো দেশবাসী চায়নি। তাই স্বাধীনতা প্রকৃত অর্থ বললাম সার্বভৌমত্ব রক্ষা, এবং স্বাধীনতা মানে হচ্ছে আমি আমার মনের তরফ থেকে স্বাধীন, আমার মুক্ত, আমার কর্মের মধ্যে সেই মানে বাধা থাকবে না, বিধিনিষেধ থাকবে না। তো বলছে যে ভয় সমঝোতার মধ্যে দিয়ে স্বাধীনতা এলে অন্য কারোর মতো বাঁচার অধিকারটা থাকে না, এটা কবির বক্তব্য। তাই বলছে আমাদেরও তো সকলের মতো বাঁচার অধিকার রয়েছে, দু পায়ে দাঁড়িয়ে থাকার অধিকার রয়েছে, এবং দু কাঠা জমির মালিকানার অধিকার রয়েছে। সেসব তো কেড়ে নেওয়া হয়েছে, কেড়ে নেওয়া হচ্ছে, সেগুলো তো কেড়ে নেওয়া হয়েছে, ভীষণভাবে কেড়ে নেওয়া হয়েছে, যার জন্য এই স্বাধীনতাটা কেউ চায়নি। শুনে শুনে কান পচে গেল, সময় সবই হবে, কাল একটা নতুন দিন। যারা স্বাধীনতাটা এনেছেন, মানে তখনকার দিনে দাঁড়িয়ে, তৎকালীন যুগে দাঁড়িয়ে সোকল যারা স্বাধীনতা এনেছেন বলে মনে করা হচ্ছে, তারা স্তুতি বাক্য দিচ্ছে আর কি, মানে ছেলে ভোলানো গল্প শোনাচ্ছে আর কি, যে ক্রমেই সব ঠিক হয়ে যাবে, চিন্তা করো না, কাল আবার একটা নতুন দিন, দেখো নতুন সূর্য উঠবে, একটা নতুন যুগের সূচনা হবে ইত্যাদি বলছে। তা শুনে শুনে কান পচে গেল। কবি বলছে যে মানে আমরা ক্লান্ত, পরিশ্রান্ত, আমরা সত্যি ভীষণ মানে কি বলবো, বিরক্ত বিষয়টিতে, যে আমাদের শুনে শুনে কান পচে গেল, যে কাল আবার একটা নতুন দিন, ক্রমেই সব ঠিক হয়ে যাবে, দেখো আমরা তো সব ঠিকঠাক করছি ইত্যাদি। কিন্তু কবি বলছে এতে আমাদের মন ভুলছে না, এটা ছেলে ভোলানো গল্প হয়ে যাচ্ছে, এটা আমাদের ঠিক মন ভুলছে না। মৃত্যুর পরে তো আমার স্বাধীনতার প্রয়োজন হবে না, আগামীকালের রুটি দিয়ে কি আজ বাঁচা যায়? খুব সাংঘাতিক একটা কথা, স্ট্রং ওয়ার্ড। এইগুলো ওয়েল মেনটেন, যারা শুনবে বা শুনছো এখন, বা যারা শুনবে, তারা এই জায়গাগুলোতে একটু পয়েন্ট করে নেবে। মৃত্যুর পর তো আমার স্বাধীনতার কোনো প্রয়োজন হবে না, আমি বেঁচে থাকতে আমার স্বাধীনতার প্রয়োজন। তার মানে কীরকম স্বাধীনতা? যে মুক্ত আকাশে আমি বাঁচবো, আমি প্রয়োজনে
দেশের স্বার্থে, জাতির স্বার্থে, মানুষের স্বার্থে, সমাজের স্বার্থে এবং সর্বোপরি আমার স্বার্থে আমি দুটো কথা বলতে পারবো। আমি নিজের বাড়ি, নিজের জমির ওপর থাকবো, বা নিজের জমির ওপর 2 কাঠা জমি বা অল্প জমি যাই হোক না কেন, সেখানে আমি বাড়ি নির্মাণ করে থাকবো। এটা আমার বাড়ি। আমি স্বাধীন দেশের নাগরিক। আমি মুক্ত চিন্তা করতে পারি, অন্যায় হলে তার প্রতিবাদ করতে পারি। সেটা সরকারের শোনা দরকার। এই স্বাধীনতা, এরকম স্বাধীনতা, কবি বলছেন স্বাধীনতার মানেটা হচ্ছে এরকম যে আমার বাঁচার অধিকার রয়েছে, মুক্ত চিন্তা করার অধিকার রয়েছে, আমার স্বাধীনভাবে চলার অধিকার রয়েছে, স্বাধীনভাবে বক্তব্য রাখার অধিকার রয়েছে এবং স্বাধীনভাবে কর্ম করার অধিকার রয়েছে। সেগুলো সবটাই কেড়ে নেওয়া হচ্ছে। আর স্তব স্তুতি কে দেওয়া হচ্ছে, দাঁড়াও না, ক্রমে সব ঠিক হয়ে যাবে, কালকে আবার একটা নতুন দিন, নতুন সূর্য উঠবে। তো বিষয়টা হচ্ছে এতটাই বিরক্ত লেখক, এতটাই বিরক্ত, লেখক সহ জনগণ এতটাই বিরক্ত হয়ে পড়েছে যে উনি বলছেন যে মৃত্যুর পর তো আমার আর স্বাধীনতার প্রয়োজন হবে না, স্বাধীনতাটা মৃত্যুর আগেই আমার দরকার। কারণ মৃত্যুর পরে কি ঘটবে বা মৃত্যুর পরে কি হয় সেটা তো প্রশ্নাতীত এবং অতি বিতর্কের একটি বিষয়। সেটা নিয়ে আলোচনা তো আজকের নয়। কবি নিজেও সেটা আলোচনা করতে চাইছেন না এবং সেটা একটা বিরাট বড় ধোঁয়াশা বলতে গেলে, বিরাট বড় কোশ্চেন মার্ক, জিজ্ঞাসা ছিল যে মৃত্যুর পরে আলটিমেট কি ঘটে। সেটা আজকে আমাদের আলোচনার বিষয় নয়। কবি নিজেও কবিতার মাধ্যমে সেটাকে একেবারেই খুব গ্রাহ্যের মধ্যে আনেননি। তাই উনি অকপটে বলছেন, একেবারে সহজভাবে, একদম সরলভাবে বলছেন যে মৃত্যুর পর তো আমার স্বাধীনতার প্রয়োজন নেই। আগামীকালের যে রুটি সেটা দিয়ে কি আজকে বাঁচা যায়? তার মানে আগামীকাল তুমি ভালো খাবে, একটু কষ্ট করো, একটু ধৈর্য ধরো, সব একটুখানি মনটাকে শান্ত রাখো, স্থির রাখো, ক্রমে সব ঠিক হয়ে যাবে। এটার অর্থ হচ্ছে যে আগামীকালের রুটি দিয়ে কি আজকে পেট ভরানো যায়? সত্যি সেটা সম্ভব নয় তো। কিভাবে সেটা সম্ভব বলুন? কারণ তুমি 2 দিন পরে ভালো খাবে, আজকে তুমি ফাস্ট করো, তুমি আজকে অনশন করো বা উপবাস রাখো, 2 দিন উপবাস রাখো, তারপর তোমাকে ভালো মন্দ তোমার প্রিয় যেসব খাবার দাবার সেগুলো তোমাকে খাওয়ানো হবে। এরকম যদি কাউকে বলা হয়, আরে ভাই কবে খাবো, তার জন্য আজকের পেট আমার ভরবে কি করে? সেটা তো খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আজকের পেটটা তো যা হোক করে ভরাতে হবে, সে যা হোক করে হোক আমি আজকের পেটটা তো ভরলে তবে ঠিক আছে, 2 দিন পর আগে বাঁচি, তারপর তো বলবো। আজকেই আমি বাঁচলুক না, না খেয়ে মরে গেলুম, তাহলে আগামীকালের রুটি দিয়ে আমি আজকে কি করে বাঁচব? তাই কবি বলছেন যে আগামীকালের রুটি দিয়ে কি আজকে বাঁচা যায়? স্বাধীনতা একটি শক্তিশালী বীজ প্রবাহ। স্বাধীনতা খুব সাংঘাতিক পয়েন্ট, শক্তিশালী বীজ প্রবাহ। স্বাধীনতা, স্বাধীনতা একটি শক্তিশালী বীজ। বটবৃক্ষের বীজ বললেও খুব কম বলা হয়। জানেন তো, একটা বটগাছ যদি বাড়িতে হয়, সেটাকে যদি টেক কেয়ার অফ করতে না পারা যায়, বিরাট বড় জমিদার বাড়ি বা রাজার রাজপ্রাসাদ ভেঙে গুঁড়িয়ে দিতে পারে। তাই বলছে স্বাধীনতা একটি শক্তিশালী বীজ প্রবাহ। স্বাধীনতা অতি বড় শক্তিশালী বীজ প্রবাহ। আমি একটু আগেই আলোচনা করছিলাম, একটু আগে যে কথাটা বলছিলাম যে স্বাধীনতার অর্থ বিরাট, স্বাধীনতা ইজ এ স্ট্রং ওয়ার্ড, ভেরি ভেরি স্ট্রং ওয়ার্ড, এবং স্বাধীনতার অর্থ বিরাট। সেটা নিয়ে একটা আলাদা সম্পূর্ণ এপিসোড করা যেতে পারে। স্বাধীনতা একটি শক্তিশালী বীজ প্রবাহ বাঁচার জন্য, একটা বড় প্রয়োজনের জন্য। এই জায়গাটা একটু আলোচনা করার বিষয় আছে। এই সমস্ত কবিতার প্রত্যেকটা লাইন ভীষণ গুরুত্বপূর্ণ। এই লাইনগুলো আমার মনে হয় যারা পড়াচ্ছেনও তাদেরকে অনুরোধ করছি, তারা নিশ্চয়ই খুব ভালো পড়াচ্ছেন, তাদেরকে একান্ত অনুরোধ, লাইন বাই লাইন পড়াটা বোঝানোর খুব দরকার, খুব প্রয়োজন, যাতে স্টুডেন্টরা আজকের এই কবিতাগুলো বুঝলে পরবর্তীকালে স্বাধীনতার অর্থ তারা বুঝতে পারবে। সাহিত্য পড়া শুধু ক্লাসের জন্য নয়, সাহিত্যটা পড়ার দরকার সারা জীবনের জন্য। সেখানে কি বলা হচ্ছে না বলা হচ্ছে, আমরাও ছোটোবেলায় যে জিনিসগুলো পড়েছি, ঠিক আছে, আমরা এপিসোডের শেষে সেসব নিয়ে নয় একটু আলোচনা করব। আজকে এটুকু এটা অন্তত শেষের দিকে একটুখানি শেষ করে দিই। তো স্বাধীনতা একটি শক্তিশালী বীজ প্রবাহ কিসের জন্য? বাঁচার জন্য। ওই যে একটু আগে এক্ষুনি বললাম যে স্বাধীনতা কি,
আমি স্বাধীনভাবে মুক্তভাবে একটা দেশে বাস করি, যেখানে আমি স্বাধীনভাবে নিঃশ্বাস নিতে পারি, স্বাধীনভাবে চলতে পারি, স্বাধীনভাবে বলতে পারি, স্বাধীনভাবে খেতে পারি, স্বাধীনভাবে সমস্ত কিছু করতে পারি। আমার সমস্ত কার্যের মধ্যে স্বাধীনতা রয়েছে। এখানে কবি যেখানে লিখছে এই কথাটা, তার মানে অবশ্যই আমাকে ধরে নিতে হবে যে নিয়ন্ত্রণের মধ্যে থেকেই কথাটা বলা হচ্ছে। কারণ আমি সাধারণ মানুষ, অনিয়ন্ত্রিত স্বাধীনতা, আমি সাধারণ মানুষ কখনই অনিয়ন্ত্রিত স্বাধীনতার মধ্যে যাবেন না। কবির তাই অন্তত বিশ্বাস, এবং সেটাই হয়তো ঠিক। তাই বলছে স্বাধীনতা একটি শক্তিশালী বীজ প্রবাহ। কিসের জন্য? না বাঁচবার জন্য। বাঁচার জন্য স্বাধীনতা একটি অতি শক্তিশালী বীজ প্রবাহ, এবং একটা বড় প্রয়োজনের জন্য। বাঁচার জন্য তো বটে, আর প্রয়োজনটা বললাম স্বাধীনভাবে চলা, বলা, খাওয়া, শোয়া, থাকা, নিজের বাড়িতে, দু কাঠা জমির ওপর নিজের যে বাড়ি সেখানে স্বাধীনভাবে বলা, মুক্ত চিন্তা করা, অন্যায়ের প্রতিবাদ করা, অন্যায় দেখলে রুখে দাঁড়ানো এবং সে বিষয়ে আলোচনা করা, সেটাও স্বাধীনভাবে। তাহলে স্বাধীনতা একটি শক্তিশালী বীজ প্রবাহ বাঁচার জন্য এবং একটা বড় প্রয়োজনের জন্য। এরপর আসছে এখানে, এটা শক্তিশ্বর চট্টোপাধ্যায়ের একটা খুবই সুন্দর স্টাইল। দেখুন, আমিও তো সেখানেই বাস করি তুমি যেখানে। এই তুমিটা হচ্ছে প্রতীকী। এই তুমিটা হচ্ছে প্রতীকী, যে আমিও তো সেখানে বাস করি তুমি যেখানে। তুমিও তো একটা মানুষ, তোমারও তো স্বাধীনতার প্রয়োজন। আমি সাফারার, হোয়েন আই এম এ সাফারার ইন দ্য কান্ট্রি, ইউ আর অলসো সাফার। তুমিও তো সেখানে সেই সমস্যাটা ভোগ করছো না? তাই তাই স্বাধীনতা আমার প্রয়োজন তোমার যেমন। তাহলে সেই স্বাধীনতাটা আমারও যেমন প্রয়োজন, ঠিক তোমারও তেমন প্রয়োজন। তুমিও ঠিক ডিজার্ভ করো। আমি যেমন স্বাধীনতা ডিজার্ভ করি, তুমিও ঠিক স্বাধীনতাটা সেইভাবেই ডিজার্ভ করো। তোমারও এই তুমিটা হচ্ছে প্রতীকী। এই তুমিটা হচ্ছে সমগ্র দেশবাসীকে বোঝানো হচ্ছে। কবি একা চিন্তা করবেন তা তো নয়। কবির চিন্তা বা কবির ভাবনাটা যদি সমস্ত মানুষের মধ্যে ছড়িয়ে দিতে না পারেন, তাহলে তার কবিতার কোনো মূল্য থাকছে না। রবীন্দ্রনাথ যেখানে বলছেন যে এ জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। কোন জায়গায় দাঁড়িয়ে রবীন্দ্রনাথ এই কথাটা বলছেন? এটা রবীন্দ্রনাথের জন্য বলেননি। রবীন্দ্রনাথ সকলের জন্য কথাটা বলেছেন, সবার মনে যাতে জিনিসটা এফেক্ট করে, সেই জন্যই উনি এই কথাটা বলেছেন। একা কবি বা লেখক কবি যখন লেখেন তখন উনি ওনার জন্য লেখেন না, আর উনি একা লিখছেন না। উনি সমস্ত মানুষের মনের কথা, সমস্ত মানুষের দায় একার কাঁধে নিয়ে এবং সমস্ত মানুষের জন্য উনি লিখছেন, যেটা সকল মানুষ একসাথে অ্যাকসেপ্ট করবেন এবং একই জিনিস চিন্তা করবেন নিজের মনের মধ্যে। তখন আর কবিতাটা কবির থাকছে না, তখন কবিতাটা সমস্ত মানুষের হয়ে যাচ্ছে, সমস্ত জনগণের হয়ে যাচ্ছে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট। তাই কবিকে সবসময় একটা ভীষণ দায় নিয়ে কবিতা লিখতে হয়। বিশেষ করে স্বাধীনতার জন্য যে কবিতা উনি লিখছেন, সমস্ত কবিতাই তো বটেই, অবশ্যই সমস্ত কবিতা, কিন্তু স্পেসিফিক্যালি যখন দেশের মানুষের জন্য উনি কবিতা লিখছেন এবং দেশের জনগণের জন্য যখন উনি লিখছেন, তখন একটা বিরাট দায় নিয়ে, লায়াবিলিটি নিয়ে উনি লিখছেন। আজকে এই স্বাধীনতা কবিতাটা শুধু ল্যাংস্টন হিউজের নয়, শুধু শক্তি চট্টোপাধ্যায়, মুকুল গুহর নয়। আজকে এই কবিতাটা আমার, তোমার, সারা দেশের, সারা পৃথিবীর মানুষের। এই জায়গাটা একটু চিন্তা করার জায়গা আছে। আজকে একটা ক্লাস 8-এর ছাত্র বা ছাত্রী যারা পড়ছে কবিতাটা, তারা অবশ্যই কবিতাটা পড়বার শেষে বোঝার চেষ্টা করবে স্বাধীনতার প্রকৃত অর্থ কী, কোন কোন জিনিস, কোন কোন চাহিদা পূরণ হলে তবে আমরা নিজেদের স্বাধীন বলতে পারবো, অ্যাকচুয়ালি স্বাধীন বলতে পারবো। সেই জিনিসটা খুব দরকার, খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের আলোচনা করার, যেটা মূল প্রসঙ্গ। আজকে কবিতাটা এখানেই শেষ হয়ে গেল। যদি কারোর কিছু বুঝতে অসুবিধা হয়, তারা অবশ্যই কমেন্টে লিখে জানাবে যে কোন জায়গাটা বুঝতে অসুবিধা হচ্ছে, কোন জায়গাটা বুঝতে পারছো না। সাহিত্য শুধু যে শ্রেণীতে পড়ছি সেই শ্রেণীতে পড়ে বোঝবার মতো জিনিস নয়, এটা সারা জীবন কাজে লাগে। আমার মনে পড়ে
আমাদের শুভা বলে একটা গল্প ছিল, ক্লাস 9 অথবা 10-এ, আমার মনে পড়ছে না এই মুহূর্তে, সম্ভবত 9-এ বোধহয়। শুভা বলে একটা গল্প ছিল রবীন্দ্রনাথের, ওই বোবা একজন মেয়ে। এটা ক্লাস 8-এও আছে শুভা গল্পটা, আমরা অবশ্যই আলোচনা করবো সেই গল্পটা নিয়ে। আমাদের সেটা বোধহয় সম্ভবত 9-10-এ ছিল। আমি শুভা গল্পটা খুব ভালোভাবে পড়েছিলাম। আজকে গল্পটা ভীষণভাবে মনে দাগ কাটে, যে আজকেও গল্পটা প্রচণ্ড আমাদের জীবনে প্রাসঙ্গিক, এবং গল্পটা আমি আজও মনে করি খুবই কাজে লেগে গেছে। খুব সুন্দর একটা গল্প। সে যখন আলোচনা করব তখন এরকম ক্লাস 6-এ মাইকেল মধুসূদন দত্ত, তখন 2005 ক্লাস 6-এ পড়ি, রসালো স্বর্ণলতিকা গল্পটা আমাদের সিলেবাসে ছিল না, কিন্তু আমি পড়েছি। গল্প না, সরি, ভেরি সরি, দুঃখিত, ক্ষমার প্রার্থীর জন্য। মাইকেল মধুসূদন দত্তের কবিতা রসালো স্বর্ণলতিকা। রসালো কহিল উচ্চ স্বর্ণলতিকারে, শোনো মোর কথা ধ্বনি নিম্ন বিধাতারে, নিদারুণ তিনি অতি, নাহি দয়া তব প্রতি, পেই ক্ষুদ্র কায়া করি সৃজিলা তোমারে, মলয় বহিলে হায় নতশিলা তুমি তাই, নতশিরা তুমি তাই, মধুকর ভারে তুমি পড়ল হেলিয়া, হিমাদ্রি সদৃশ আমি, বনবৃক্ষ কুল স্বামী, মেঘলোকে ওঠে শির আকাশ পিটিয়া। এই রসালো স্বর্ণলতিকা কবিতাটা আরও বড়, কবিতাটা পুরোটা মনে নেই, এর জন্য দুঃখিত এবং ক্ষমা প্রার্থী। কবিতাটার কথা হচ্ছে যে রসালো মানে একটা বিরাট বড় আম গাছ, স্বর্ণলতিকা তাকে স্যাবোটেজ করছে, তাকে ছোট করছে। তারপর একটা বিরাট বড় ঝড় আসবে এবং গাছটা পড়ে যাবে। তখন স্বর্ণলতিকা তখন বলবে, উচ্চশির যদি তুমি কুলো মানো ধনে, ঘৃণা করিও না কবু নিচ শিরোচনে। কবিতাটা কাজে লেগে গেছে। আজকেও এই কবিতাটার এই অর্থটা, শেষের লাইনটা সবাইকে, সবার জন্য উপযুক্ত। মাইকেল মধুসূদন সকলের জন্য কথাটা বলে গেছেন যে উচ্চশির যদি তুমি কুলো মানো ধনে, ঘৃণা করিও না কভু নিচ শিরোচনে। আমরা প্রসঙ্গ থেকে বেরিয়ে আসে, সাহিত্যের নিয়মই হচ্ছে তাই, যে টপিক্সে আমরা কথা বলবো সেই টপিক্স থেকে আমরা মাঝে মাঝে বেরিয়েও আসবো, আবার সেই টপিক্সে ফিরেও যাবো। এই হচ্ছে বাংলা সাহিত্য। তার জন্য এটা নয়, মানে কখনোই নয় যে আমরা মূল বিষয় থেকে পুরোটাই বেরিয়ে গেলাম। তো স্বাধীনতার অর্থটাও তাই, কোথাও যেন মিলে যাচ্ছে মাইকেলের সাথে এই লাইনটা। আজকে কবি যেটা লিখেছেন, মাইকেলও সেটা লিখছেন। যার কাছে আমরা স্বাধীনতা ডিজার্ভ করছি, বাঁচার আমার প্রয়োজন, বাঁচার তোমারও প্রয়োজন, কিন্তু বাঁচতে পারছি কি? কোথাও সমস্যা সৃষ্টি হচ্ছে। তাই এই কথাটা আমরা কাকে বলবো? এই কথাটা তো আমাদের বলতে হবে যে উচ্চশির যদি তুমি কুলো মানো ধনে, ঘৃণা করিও না কভু নিচ শিরোচনে। এই স্বাধীনতা কবিতাটার সাথে এই লাইনটার একটা সংযোগ কোথাও রয়েছে। আমরা সেটাই যেন একটা শ্রেণী বা একটা স্তরকে বলছি। তো আজকে এপিসোডটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। কোথাও বুঝতে কবিতাটা অসুবিধে হলে অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এর পরের দিন জেলখানা চিঠি, নেতাজি সুভাষচন্দ্র বসুর অবশ্যই আলোচনা হবে, ইতিহাসের আলোচনা হবে, ভূগোলেরও আলোচনা হবে। যতটা সম্ভব চেষ্টা করব স্টুডেন্টসরা কীভাবে ভালো মার্কস স্কোর করতে পারে তার জন্য। সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন, ঈশ্বর সকলের মঙ্গল করুন। আজ এই পর্যন্ত, নমস্কার।